যশোর সরকারি সিটি কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা আজকের এই দূরশিক্ষণ কার্যক্রমে আমার সাথে অংশগ্রহণ করছো, আমি তোমাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের এই ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা আজকে তোমাদের সামনে যে বিষয়টি ক্লাস নিব তার আগে আমি আমার নিজের পরিচয়টি দিচ্ছি। আমি সৌমেন গাইন, প্রভাষক বাংলা, যশোর সরকারি সিটি কলেজ যশোর। যা বলছিলাম, আমি তোমাদের যে বিষয় নিয়ে আজকের ক্লাসটি করতে যাচ্ছি তার আগে আমরা বেশ কিছু বাক্য দেখে নেই। আমরা সেটি জানার চেষ্টা করব এবং সেখানে কি আছে বোঝার চেষ্টা করব। আমি ভাত খাবো, এই বাক্যটি আমরা সবাই জানি, সেই ছোটবেলা থেকে এটা আমরা জেনে আসছি। এরপরে যেটা হচ্ছে ভাত আমি খাবো। প্রথম বাক্যটিতে মনে হচ্ছে শব্দগুলা বেশ সাজানো রয়েছে। ভাত আমি খাবো, এই শব্দটিতে মনে হচ্ছে, এই বাক্যটিতে মনে হচ্ছে শব্দগুলা সাজানো নেই। আমরা আরেকটি লাইন দেখি, বাংলাদেশ আমার জন্মভূমি, এটিও আমরা বেশ সবাই জানি। এখানেও বাক্যগুলো বেশ সাজানো রয়েছে, শব্দগুলো বেশ সাজানো রয়েছে। আমরা পরেরটি দেখি, জন্মভূমি বাংলাদেশ আমার, এখানে শব্দগুলা এলোমেলো রয়েছে। পরে একটি বাক্য দেখি আমরা, পাখি আকাশে ওড়ে, বাক্যটি ঠিক রয়েছে বলে মনে করছি। পরেরটি রয়েছে গরু আকাশে ওড়ে। পরের বাক্যটিতে আসলে এর সামঞ্জস্য নেই, গরু কখনো আকাশে উঠতে পারে না। এরকম যে বাক্যগুলো আমরা এখানে দেখলাম, বাক্যগুলার বাম দিকে যে বাক্যগুলো রয়েছে সেগুলা আমরা ঠিক বলে জানি, এবং ডান দিকের বাক্যগুলা এলোমেলো রয়েছে কিংবা কোনো কোনোটি অর্থ ঠিকঠাক করে প্রকাশ করে না। তো এই যে বাক্য নিয়ে আমরা কথা বলছি, এই বাক্য বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব। বাংলা দ্বিতীয় পত্রের বাক্যতত্ত্ব বিষয়ের প্রধান একটি আলোচ্য বিষয় রয়েছে, সেটি হচ্ছে বাক্য। আজকে এই বাক্য অধ্যায়টি আলোচনা করতে যে আমরা এখানে যেসব প্রশ্নগুলো বা বিষয়গুলো আমরা বারবারই পরীক্ষায় আসতে দেখি সেগুলো আমরা একটু দেখে নিই। বলা হচ্ছে বাক্য কাকে বলে, বাক্যের বিভিন্ন প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো। অর্থাৎ বাক্য কাকে বলে এবং বাক্য কত প্রকার রয়েছে, কি কি প্রকারের রয়েছে, সেগুলো উদাহরণ সহ আলোচনা করতে হবে। আরেকটি প্রশ্ন আমাদের এখানে আসে, সেটা হচ্ছে বাক্য রূপান্তর, অর্থাৎ এক বাক্য থেকে অন্য বাক্য অর্থ ঠিক রেখে কিভাবে রূপান্তর করতে হয় সে বিষয়টি এই বাক্য তত্ত্বের মধ্যে আলোচনা করা হয়ে থাকে বা আমাদের পরীক্ষায় বিভিন্ন সময় পরীক্ষায় এসে থাকে। তো আমরা আজকের বাক্য তত্ত্ব বা বাক্য নিয়ে আলোচনা করতে যেয়ে আমরা বাক্য কাকে বলে, বিভিন্ন প্রকার বাক্যের উদাহরণ সহ আলোচনা করি, এই বিষয়টি নিয়েই আমরা আজকের ক্লাসে কথা বলবো। বাক্য, অর্থবহ কথাকেই বাক্য বলে। আমরা সবাই কথা বলি, একে অপরের সাথে ভাব বিনিময় করি। এই ভাব বিনিময় করতে যেই আমরা বিভিন্ন রকম কথা বলে থাকি, সেই কথাগুলাকেই আমরা বাক্য বলছি। তবে সকল কথাই যে বাক্য হবে এমন কোনো কথা নেই। কি কি রয়েছে সেই সংজ্ঞার মধ্যে আমরা একটু যাই। অর্থবহ শব্দ বা শব্দ সমষ্টি বা কিছু শব্দ সমন্বয়ে মনের ভাব প্রকাশের প্রক্রিয়াই বাক্য। অর্থাৎ যে বাক্যটিকে আমরা বাক্য বলবো সেখানে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো অবশ্যই অর্থবহ হতে হবে, অর্থবহ শব্দ হতে হবে, এবং সেটা একাধিক শব্দ হতে পারে বা অনেকগুলো শব্দ হতে পারে। সেই শব্দের সমন্বয়ে মনের ভাব প্রকাশ করলেই তবে তাকে আমরা বাক্য বলবো। অন্যভাবে যদি বলতে হয় তাহলে বলবো, পরস্পর অর্থবহ শব্দ দ্বারা গঠিত একটি সম্পূর্ণ বক্তব্যকে বাক্য বলে। পরস্পর অর্থবহ শব্দ দ্বারা গঠিত একটি সম্পূর্ণ বক্তব্যকে বাক্য বলে। আমরা উদাহরণ দেখি, বলা হচ্ছে এই আমাদের ছোট গ্রাম। এখানে এই আমাদের ছোট্ট গ্রাম, এই একটি শব্দ, আমাদের একটি শব্দ, ছোট্ট একটি শব্দ, গ্রাম একটি শব্দ। এখানে চারটি শব্দের সমন্বয়ে মনের ভাব প্রকাশ করা হয়েছে। এই চারটি শব্দের সমন্বয়ে যে ভাবটি প্রকাশ করা হলো সেটিকেই আমরা বাক্য বলছি। এ আমার শিক্ষকের কথা। একইভাবে এখানে রয়েছে বাংলাদেশ এক দরিদ্র দেশ,
তোমার জীবনের লক্ষ্য কি? এখানেও তোমার একটি শব্দ, জীবনের একটি শব্দ, লক্ষ্য একটি শব্দ, কি একটি শব্দ। এই শব্দগুলোর সমন্বয়ে আমাদের মনের ভাব প্রকাশ হয়েছে এবং এগুলাকে আমরা বাক্য বলছি। আমরা সংজ্ঞা দেখি, বিভিন্ন মনীষী বিভিন্ন সময় বিভিন্ন রকম সংজ্ঞা প্রকাশ করেছেন বাক্য কাকে বলে। এটা নিয়ে আমরা দেখি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি বলেছেন। বলেছে, যে পদ বা শব্দ সমষ্টির দ্বারা কোনো বিষয়ে বক্তার ভাব সম্পূর্ণরূপে প্রকটিত হয় সেই পদ বা শব্দ সমষ্টিকে বাক্য বা সেন্টেন্স বলে। যে পদ বা শব্দ সমষ্টির দ্বারা, আমরা পদ বিষয়টি কি জানি? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে আমরা পদ বলি। তাহলে সেই পদ বা অর্থবহ শব্দ তার সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার ভাব সম্পূর্ণরূপে প্রকটিত হয় বা প্রকাশিত হয় সেই পদ বা শব্দ সমষ্টিকে বাক্য বা সেন্টেন্স বলে। আরেকজন মনীষী জ্যোতিভূষণ চাকি কি বলেছেন দেখে নিই। যথাযথ বিন্যস্ত শব্দ সমষ্টি যদি একটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে তাকে বাক্য বলে। বাক্য বিন্যাস অবশ্যই যথাযথ হতে হবে, শব্দ সমষ্টিগুলো অবশ্যই ঠিকঠাক করে বিন্যস্ত থাকতে হবে। যথাযথ বিন্যস্ত শব্দ সমষ্টি যদি একটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে তাকে বাক্য বলে। আরেকবার দেখি ডক্টর সুনীল কুমার মুখোপাধ্যায় কি বলেছেন। তিনি বলেছেন, পরস্পর অর্থ সম্বন্ধ বিশিষ্ট যে পদগুলোর দ্বারা একটি সম্পূর্ণ ধারণা বা বক্তব্য বা ভাব প্রকাশ পায় সেই পদগুলোর সমষ্টিকে বাক্য বলে। পরস্পর অর্থ সম্বন্ধ বিশিষ্ট যে পদগুলো দ্বারা একটি সম্পূর্ণ ধারণা বা বক্তব্য বা ভাব প্রকাশ পায় সেই পদগুলোর সমষ্টিকে বাক্য বলে। আমরা যে সংজ্ঞাগুলো দেখলাম সেই সংজ্ঞাগুলো দেখলে কিন্তু একটা কথাই অবশ্যই সবাই বলেছে, সেটি হচ্ছে বাক্য হতে হবে এক বা একাধিক পদ বা শব্দের সমন্বয়, এবং সেই পদ বা শব্দ অবশ্যই যথাযথভাবে বিন্যস্ত থাকতে হবে এবং সেই পদ বা শব্দের সুনির্দিষ্ট অর্থ থাকতে হবে, এবং এই সবগুলো বৈশিষ্ট্য মিলেই যখন কোনো বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাবে তখন সেইটিকেই বাক্য বলবে। আমি নিশ্চয়ই তোমাদের বোঝাতে পেরেছি। আমরা পরের স্লাইডে আগাই। অংশের দিক দিয়ে বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। আমরা এর আগে বাক্য কি এবং বিভিন্ন মনীষীদের সংজ্ঞা দিয়েছে সেটা আমি জানিয়েছি। এখন আমরা বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায়। আমরা বিভিন্ন সময় বাক্যকে বিভিন্ন ভাগে ভাগ হতে দেখেছি, বিভিন্ন ভাগে। এখন আমরা বাক্যকে অংশের ভিত্তিতে ভাগ করে দেখব। অংশের ভিত্তিতে বাক্যকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে উদ্দেশ্য আর একটি বিদেহ। উদ্দেশ্য এবং বিদেহ, আমরা উদ্দেশ্য কি এবং বিদেহ কি জানি। উদ্দেশ্য হচ্ছে বাক্যের যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয় বা যে কাজটি সম্পাদন করে তাকে উদ্দেশ্য বলে। আমরা যে বাক্যটা দেখি সেই বাক্য যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে বা যে ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সেই ব্যক্তিকে বলা হচ্ছে বাক্যের উদ্দেশ্য। যেমন এখানে হাসান, যদি আমরা অন্য অর্থে বলি, বাক্য যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সে অবশ্যই কোনো ব্যক্তি হতে হবে। এখানে যেমন হাসান একজন ব্যক্তি, লেখক হাসান, এখানে একজন ব্যক্তিকে বলা হচ্ছে। আমরা বাকির উপর ডট ডট রেখে দিয়েছি, অর্থাৎ এই অংশে আমরা অন্য অংশটাও দেখতে পাবো। এখানে হাসান বাক্যের উদ্দেশ্য এবং লেখক হাসানও বাক্যের উদ্দেশ্য, অর্থাৎ বাক্যের বক্তা। আমরা বিধেয় দেখি। বিধেয় হচ্ছে উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় বা কর্তা যেভাবে কাজ সম্পাদন করে তাকে বিধেয় বলে। যেমন পড়ান, ভালো পড়ান। উদ্দেশ্যকে
মানে বিষয় করে, উদ্দেশ্যকে সামনে রেখে বা বাক্যের কর্তাকে সামনে রেখে যে কাজটি সম্পাদন করার জন্য বলা হচ্ছে তাকে বিধেয় বলে। অর্থাৎ বাক্যের কর্তাকে উদ্দেশ্য করে যা বলা হবে সেটাই হচ্ছে বিধেয়। যেমন পড়ান, ভালো পড়ান, এখানে বিধেয়টি আসলে আমাদের বক্তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। বক্তা কি করবেন, কিভাবে করবেন, সে বিষয়টি আমাদের বিধেয়ের মধ্যে আলোচনা করতে হয়। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে গঠন অনুসারে বাক্য 3 প্রকার। আমরা অংশের ভিত্তিতে বাক্যকে দেখলাম 2টি ভাগে ভাগ হতে, উদ্দেশ্য এবং বিধেয়। এখন গঠন অনুসারে বাক্যকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারবো। কি কি রয়েছে? একটা হচ্ছে সরল বাক্য, ইংলিশে এটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। 2 নাম্বারটা হচ্ছে যৌগিক বাক্য, এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। 3 নাম্বারটি হচ্ছে জটিল বাক্য বা মিশ্র বাক্য, এটাকে ইংলিশে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। এগুলো আমরা সবই জানি, সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য। আচ্ছা, এরপরে আমরা সরল বাক্য কি সেটি আমরা জানার চেষ্টা করি। সরল বাক্য একটি সমাপিকা ক্রিয়াযুক্ত বাক্যই সরল বাক্য। সরল শব্দের অর্থ সহজ। সেই সহজ বাক্যে কি থাকতে হবে? একটি সমাপিকা ক্রিয়াযুক্ত বাক্য থাকতে হবে। এখানে একটি বাক্যই থাকতে হবে, তাই পরস্পর সম্পর্কিত কোনো খণ্ড বাক্য থাকে না। তবে অনেকগুলো অসমাপিকা ক্রিয়াযুক্ত বাক্য থাকতে পারে। এখানে একটি বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য এবং একটিমাত্র বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে। যেমন সে ভাত খায়। একটি সমাপিকা ক্রিয়া থাকতে হবে সরল বাক্যের মধ্যে। সেখানে পরস্পর নির্ভরশীল কোনো বাক্য থাকবে না। তবে যে বাক্যগুলার ক্রিয়া শেষ হয়নি, অর্থাৎ অসমাপ্ত ক্রিয়া রয়েছে, সে বাক্য এখানে থাকতে পারে। এজন্য বলা হচ্ছে যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য মানে কর্তা থাকবে এবং একটিমাত্র বিধেয় থাকবে তাকে সরল বাক্য বলে। যেমন সে ভাত খায়, এখানে সে উদ্দেশ্য, ভাত বিধেয় এবং খায় ক্রিয়া। একটি উদ্দেশ্য রয়েছে, একটি বিধেয় রয়েছে। আমরা আরেকটি এখানে দেখি যে অসমাপিকা ক্রিয়া কি কি রয়েছে। তিনি কাছে এসে ভালোবেসে মায়া লাগিয়ে চলে গেলেন। তিনি এখানে উদ্দেশ্য, তিনি কাছে এসে, এখানে এসে এটি অসমাপিকা ক্রিয়া, ভালোবেসে এটিও অসমাপিকা ক্রিয়া, মায়া লাগিয়ে এটিও অসমাপিকা ক্রিয়া, চলে অসমাপিকা ক্রিয়া এবং গেলেন শেষে সমাপ্ত ক্রিয়া হলো। অর্থাৎ অনেকগুলো অসমাপ্ত ক্রিয়া এখানে যুক্ত হয়ে একটি সরল বাক্য তৈরি করেছে। এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স পরস্পর নির্ভরহীন অর্থাৎ সম্পূর্ণ বা নিরপেক্ষ একাধিক খণ্ডবাক্য মিলে যে বাক্য গঠিত হয় সে বাক্যই যৌগিক বাক্য। যৌগিক বাক্য যদি আমরা অন্য অর্থে বলতে চাই তাহলে বলতে হবে যে একাধিক সরল বাক্য একসাথে যুক্ত হয়েই যৌগিক বাক্য গঠন করে। এখানে আমরা কি বলছি আরো একটু জানি। এইখানে একাধিক খণ্ডবাক্য থাকতে হবে, বাক্যগুলো পরস্পর নির্ভরহীন অর্থাৎ সম্পূর্ণ বা নিরপেক্ষ একাধিক খণ্ডবাক্য হতে হবে এবং বাক্যগুলো যুক্ত করার জন্য যৌগিক চিহ্ন বা যৌগিক যোজক থাকতে হবে। 2 বা এর অধিক সরল বাক্য বা জটিল বাক্য মিলিত হয়ে যে বাক্য তৈরি করে তাকে যৌগিক বাক্য বলে। অর্থাৎ দুটি বাক্যকে এবং ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা যোজক দ্বারা যুক্ত করলেই যৌগিক বাক্য হয়। আমি আগেই বলেছিলাম তোমাদের যে একাধিক সরল বাক্য যখন বিভিন্ন কোনো যৌগিক চিহ্ন বা যৌগিক যোজক দ্বারা সংযোজিত হচ্ছে তখন সেটাকে আমরা যৌগিক বাক্য বলছি। আমরা একটু এই উদাহরণটা দেখি। সে ঠিক মতো স্কুলে যায় এবং পড়াশোনা শেষ করে। সে ঠিক মতো স্কুলে যায়, এটি একটি সরল বাক্য। পড়া শেষ করে, এটিও সরল বাক্য। দুটি সরল বাক্য এবং দিয়ে সংযুক্ত হচ্ছে। সে গরিব কিন্তু সৎ। সে গরিব, এটি একটি সরল বাক্য। সে সৎ, এটিও সরল বাক্য। এই দুটি বাক্য কিন্তু শব্দ দিয়ে সংযুক্ত করা হচ্ছে, এই জন্য এটিকে যৌগিক বাক্য বলা হচ্ছে। এই যৌগিক চিহ্ন বা যৌগিক যোজক কি কি রয়েছে আমরা একটু দেখি। এবং, আর, ও,
কিন্তু তাই সকলে সেহেতু কারণে ফলে তবে তবুও পর নইলে আগে তখনই ফল বা ক্রিয়া প্লাস ও কেবল বটে তবে শুধু আরো জন্য উদ্দেশ্য বলে সুতরাং অন্যথায় অথবা ইত্যাদি হচ্ছে এগুলো যৌগিক বাক্যের সংযোজক ক্রিয়া বা যৌগিক চিহ্ন। আমরা জটিল বাক্য বা মিশ্র বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স কি এর একটু দেখি। পরস্পর নির্ভরশীল একাধিক খণ্ডবাক্য মিলে যে বাক্য গঠিত হয় সেই বাক্যই জটিল বাক্য। এখানে সরল বাক্য নয়, এখানে হতে হবে একটার সাথে আরেকটার সম্পর্ক থাকতে হবে। একাধিক নির্ভরশীল খণ্ডবাক্য মিলে যে বাক্য গঠিত হয় সেই বাক্য জটিল বাক্য। এখানে একাধিক খণ্ডবাক্য থাকতে হবে, বাক্যগুলো পরস্পর নির্ভরশীল হতে হবে এবং বাক্যগুলো যুক্ত করার জন্য জটিল চিহ্ন বা জটিল যোজক থাকতে হবে। যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। অর্থাৎ প্রধান খণ্ডবাক্য থাকতে হবে এবং এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে এখানে ব্যবহৃত হবে, তবে তাকেই জটিল বা মিশ্র বাক্য বলে। দুটি বাক্য জটিল চিহ্ন দ্বারা গঠিত হলে তাকে জটিল বাক্য বলতে হবে। কি কি রয়েছে? যেমন যে পরিশ্রম করে সে সুখ লাভ করে, যে পরিশ্রম করে এখানে প্রধান বাক্য, সে সুখ লাভ করে এখানে সে আশ্রিত বাক্য। অর্থাৎ পরিশ্রম না করলে সুখ লাভ করা যাবে না। ঠিক একইভাবে আমি দেখলাম খেলা শেষ, অর্থাৎ এখানে আমি দেখলাম খেলা শেষ, আমি দেখলাম হচ্ছে এটি প্রধান বাক্য, খেলা শেষ এখানে আশ্রিত বাক্য। যে সব সময় এখানে আসে সে আমার ছোট ভাই, অর্থাৎ যে সকল সময় এই জায়গায় আসে এটি প্রধান বাক্য, সে আমার ছোট ভাই। এখানে আরেকটি জটিল চিহ্নগুলো দেখি বা জটিল যোজকগুলো কি কি দ্বারা জটিল বাক্য সংযোজিত হচ্ছে। যেমন যে, যা বা যে তাকে, যে সে বা সেই, যত তত, যতদিন ততদিন, যেহেতু সেহেতু, যেই অমনি, সে কারণ, সে বলে, যখন তখন, যদি যদিও, যদিও তবুও এসব চিহ্নগুলা জটিল বাক্যে বা মিশ্র বাক্যে ব্যবহৃত হয়। অর্থাৎ দুটি বাক্য যে বা তাকে দিয়ে সংযোজিত হচ্ছে, আর যতদিন ততদিন একইভাবে সংযোজিত হবে, যেহেতু সেহেতু ঠিক একইভাবে এখানে সংযোজিত হচ্ছে। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখন আমরা বাক্যের অর্থগত দিক দিয়ে কতটি ভাগে ভাগ করা যায় সেটা আমরা জানার চেষ্টা করি। বাক্যের অর্থগত প্রকরণ। বিবৃতিবাচক বাক্য, অর্থাৎ বিভিন্ন প্রকার বাক্য রয়েছে সেগুলো অর্থের ভিত্তিতে আমরা এখানে ভাগ করছি। বিবৃতিবাচক বাক্য বলা হচ্ছে ঘটনা, ভাব, বক্তব্য বা তথ্যবহুল বাক্যকে বিবৃতিবাচক বা বর্ণনাবাচক বাক্য বলে। ভাব, ঘটনা, বক্তব্য তথ্যবহুল হতে হবে, সেই তথ্যবহুল বাক্যকে অবশ্যই বিবৃতিবাচক বা বর্ণনাবাচক বাক্য বলে। যেমন আমি ঢাকায় যাব, আমি ঢাকায় যাব না। অর্থাৎ এখানে বিস্তারিতভাবে বলা হচ্ছে, ঘটনা বলা হচ্ছে, বক্তব্যটি তথ্য থাকতে হচ্ছে বলেই এই বাক্যগুলোকে আমরা বিবৃতিবাচক বাক্য বলবো। প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নবাচক বাক্য কি রয়েছে? ঘটনা, ভাব, বক্তব্য বা তথ্য সম্পর্কে জিজ্ঞাসা করলে তাকে প্রশ্নবাচক বাক্য বলে। অর্থাৎ উদ্দেশ্যকে যখন কোনো কিছু জানার জন্য কোনো কিছু জিজ্ঞাসা করব তখন সেই বাক্যকে প্রশ্নবাচক বা প্রশ্নবোধক বাক্য বলে। যেমন ঘটনা, ভাব, বক্তব্য বা তথ্য সম্পর্কে জিজ্ঞাসা করলে তাকে প্রশ্নবাচক বাক্য বলে। আমি কি ঢাকায় যাব? আমি কি ঢাকায় যাব না? আমি কোথায় যাব? এই যে আমি কি ঢাকায় যাব, এই আমি এখানে উদ্দেশ্যকে লক্ষ্য করে আমরা কোনো কিছু জানার চেষ্টা করছি, এই জানার চেষ্টা করাটাই হচ্ছে প্রশ্নবাচক বাক্য। অনুজ্ঞাবাচক বাক্য কি বলা হচ্ছে? আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, অনুমতি বা আমন্ত্রণমূলক বাক্যকে অনুজ্ঞাবাচক বাক্য বলে। আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, অনুমতি বা আমন্ত্রণমূলক বাক্যকে অনুজ্ঞাবাচক হতে হবে। কি উদাহরণ দিচ্ছি দেখো। পড়ো, বৃষ্টিতে ভিজবে না, দয়া করে এক গ্লাস পানি দাও। পড়ো, আদেশ করা হচ্ছে।
বৃষ্টিতে ভিজবে না, নিষেধ করা হচ্ছে। দয়া করে এক গ্লাস পানি দাও, অনুরোধ করা হচ্ছে। এরকম ভাবে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, অনুমতি বা আমন্ত্রণমূলক বাক্যকে আমরা অনুজ্ঞাবাচক বাক্য বলবো। আশীষবাচক বাক্য কি বলছে দেখো, ইচ্ছা প্রার্থনা বা আশীষমূলক বাক্যকে ইচ্ছা বা প্রার্থনাবাচক বাক্য বলে। ইচ্ছা প্রার্থনা বা আশীষমূলক বাক্যকে ইচ্ছা বা প্রার্থনাবাচক বাক্য বলে। উদাহরণ দেই আমরা, দীর্ঘজীবী হও, তোমার মঙ্গল হোক। দীর্ঘজীবী হও, আমি প্রার্থনা করছি তোমার দীর্ঘজীবী হও, আমি তোমার মঙ্গল কামনা করছি, এটাও আমার প্রার্থনামূলক বাক্য। এই যে ইচ্ছা, প্রার্থনা বা আশীষমূলক বাক্য বলা হচ্ছে, এগুলাকে আমরা আশীষমূলক বা প্রার্থনাবাচক বা ইচ্ছাবাচক বাক্য বলবো। আবেগবাচক বাক্য, আবেগ, দুঃখ, শোক, আনন্দ, বিস্ময়, ভয়, লজ্জা, ঘৃণা, করুণা বা প্রশংসামূলক বাক্যকে আবেগবাচক বাক্য বলে। দুঃখ, শোক, আনন্দ, বিস্ময়, ভয়, লজ্জা, ঘৃণা, করুণা বা প্রশংসামূলক এই রকম বিশেষণ যুক্ত হয়ে যখন কোনো বাক্য প্রকাশ করা হবে তখন তাকে আবেগবাচক বাক্য বলে। যেমন বলা হচ্ছে, সি কত লজ্জা, এইখানে সি বিস্ময়ের শব্দটি বলা হচ্ছে কত লজ্জা, এখানে একটি লজ্জার কথা বলা হচ্ছে। হাই সে কত দুঃখী, বাহ পাখিটা কত সুন্দর, এখানে খুব সুন্দর একটি বর্ণনার কথা বলা হচ্ছে। এগুলো সবই আবেগবাচক বাক্য। এতক্ষণ আমি তোমাদের সামনে বাক্য নিয়ে যে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি, বাক্যের শ্রেণীবিভাগ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি, সে বিষয়ে যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, বা ফেসবুকের কমেন্ট অপশনে তোমরা বিভিন্ন প্রশ্ন বা জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের যথাসম্ভব সে বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ তোমরা আমার সাথে যারা ধৈর্য ধরে এই দূরশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেছো, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে আমি আবারও তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই, করোনা ভাইরাসের এই দুর্যোগের সময়ে তোমরা অবশ্যই ধৈর্য ধারণ করবে, সবাই বাড়িতে অবস্থান করবে এবং বাড়িতে অবস্থান করে তোমরা তোমাদের নিজ নিজ কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করবে, অর্থাৎ তোমাদের পড়ালেখার কাজটি খুব সুন্দরভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করবে। তবে যদি কারোর জরুরি কোনো প্রয়োজনে বাইরে যাওয়ার দরকার হয় তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাইরে অবস্থান করবে, অযথা বাইরে ঘোরাফেরা করবে না, সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং কাজ দ্রুত শেষ করে সবাই বাসায় চলে আসবে। আমি তোমাদের আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আমরা যদি সুস্থ থাকি বাংলাদেশ সুস্থ থাকবে, এই প্রত্যাশা রেখে আবারও আগামী কোনো ক্লাসে তোমাদের সাথে আমার কথা হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি সৌমেন গাইন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।